আসসালামু আলাইকুম। স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের গতিবিদ্যা 2 পরীক্ষার সলভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাই আজাইরা প্যাচাল বাদ দিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করে দেই। প্রথমে দেখেন 1 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি প্রক্ষেপককে কোন কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। আমরা একটা মুখস্থ মান জানি যে 45 ডিগ্রি কোণে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা সবচেয়ে বেশি হয়, কিন্তু এখানে দেখেন অপশনগুলোর মধ্যে 45 ডিগ্রি কোনো কোণ নাই। তাহলে দেখেন আসলে এখানে প্রশ্নটা আপনাকে এইভাবে বলছে যে নিচের এই যতগুলো কোণ আছে এই 4টা কোণের মধ্যে কোন কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সবচেয়ে বেশি হবে। কিভাবে আমরা বের করব, দেখব কোন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রির সবচেয়ে বেশি কাছে। দেখেন তার মধ্যে এই 40 ডিগ্রি কোণটা হচ্ছে 45 ডিগ্রির সবচেয়ে কাছে, বাকিগুলো হচ্ছে দূরে দূরে। তাহলে এই কোণে নিক্ষেপ করলে এই 4টা কোণের মধ্যে আনুভূমিক পাল্লা সবচেয়ে বেশি পাওয়া যাবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 120 বার ঘুরে। ওকে, পরে বলছে সুইচ অফ করার পর থামতে 60 বার ঘুরে, কত সময় পর থামবে। আচ্ছা দেখেন, যখন একটা বৈদ্যুতিক পাখা ঘুরতেছে তখন তার একটা নির্দিষ্ট কৌণিক বেগ আছে। সেই কৌণিক বেগটা আমরা এখান থেকে বের করতে পারবো, প্রতি মিনিটে কতবার ঘুরে, 120 বার। তাহলে ওটা বের করে নেই। তাহলে আমরা ওই বেগটাকে বললাম ওমেগা নট, আদি বেগ। ওকে, তাহলে এটা আমরা কিভাবে বের করব, 2 পাই ইন্টু 120 ডিভাইডেড বাই 60। প্রতি মিনিটে 120 বার ঘুরে, একবার ঘুরলে কোণ হবে 2 পাই, 2 বার ঘুরলে 4 পাই, 3 বার ঘুরলে 6 পাই, 120 বার ঘুরলে 120 ইন্টু 2 পাই। এবং কত সময় নেয়, প্রতি মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এর মান পাবো, কত পাবো দেখেন, কাটাকাটি গেলে এখানে আসবে 4 পাই ওমেগা নট মানে আদি বেগ বের করলাম। তারপরে যখন আমি সুইচ অফ করে দেব একটা সময় পরে গিয়ে ফ্যানটা থেমে যাবে, থেমে গেলে তখন তার শেষ বেগ হবে 0। ওকে, এইবার দেখেন আমরা একটা ফর্মুলা জানি, থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইন্টু টি। এটা হচ্ছে কৌণিক সরণ ইজ ইকুয়ালস টু গড় বেগ ইন্টু সময়। এখান থেকে সময় বের করতে হবে, মানে থামতে কত সময় নেবে। এখন দেখেন থামার ক্ষেত্রে আরো কিছু দেওয়া আছে, যে সুইচ অফ করার পর থামতে 60 বার ঘুরে। আচ্ছা, থামার আগ পর্যন্ত সে কতবার ঘুরে, 60 বার, সেটা বলে দিয়েছে। 60 বার যদি ঘুরে তাহলে থিটার মান কত হবে, একবার ঘুরলে থিটার মান হয় 2 পাই, 60 বার ঘুরলে কত হবে, 2 পাই ইন্টু 60, থিটার মান আমরা পাইলাম। এবার ওমেগা নট কত পাইছিলাম জানো, 4 পাই, আর ওমেগা কত 0, নিচে আছে 2 ইন্টু টি, এই টি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন কাটাছিড়া করেন, এখান থেকে 2 কাটা গেল, এখানে থাকবে 2 পাই, 2 পাই 2 পাই কাটা, টি এর মান আসবে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট। অপশন 1 মিনিট কোথায় আছে, ক নাম্বারে, মানে থামতে সময় নেবে 1 মিনিট। ওকে, আচ্ছা এবার 3 নম্বর প্রশ্নটা পড়েন কি বলছে, আনুভূমিকভাবে একটি বস্তুকে কত উচ্চতা থেকে নিক্ষেপ করা হলে তা 10 সেকেন্ড পর মাটিতে পড়বে। একটা প্রক্ষেপক, তাকে নিক্ষেপ করছি কিভাবে, আনুভূমিকভাবে। কত উচ্চতা থেকে নিক্ষেপ করতে হয়েছে সেটা বের করতে হবে, কিসের জন্য, যাতে মাটিতে পড়তে তার 10 সেকেন্ড সময় লাগে। ওকে, খেয়াল করেন, আমরা মনে করলাম এটা একটা বিল্ডিং, এটার উচ্চতা হচ্ছে h। এখান থেকে একটা বস্তুকে আমি নিক্ষেপ করব কিভাবে, আনুভূমিকভাবে। আনুভূমিকভাবে মানে এই দিকে নিক্ষেপ করব। এখন জিনিসটাকে যদি আমি এই দিকে নিক্ষেপ করি, এটা কি করবে, বস্তুটা এইভাবে নিচে পড়বে, মানে প্রাস বা প্রক্ষেপক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে এই পর্যন্ত আসতে মানে নিচে নামতে মোট কত সময় লাগছে সেটা বলে দিছে, 10 সেকেন্ড। টি এর মান বলে দিছে 10 সেকেন্ড। এখন দেখেন আমরা একদম মাটি থেকে কিন্তু জিনিসটাকে নিক্ষেপ করি নাই, আমরা মাটি হতে উচ্চতর কোনো স্থান থেকে এই প্রক্ষেপকটাকে নিক্ষেপ করছি। এখন সেই উচ্চতাটা যদি হয় h, এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি যে -h ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। নিচে জায়গা থাকতে উপরে গেছি করতে। এখন দেখেন আমরা কি করছি, এখানে বস্তুটাকে আনুভূমিকভাবে নিক্ষেপ করছি। আনুভূমিকভাবে নিক্ষেপ করলে এই নিক্ষেপ কোণ আলফাটা কত হবে, আলফা হবে 0 ডিগ্রি।
আলফার মান আমরা এখানে 0 ডিগ্রি বসাবো। যদি আলফার মান 0 ডিগ্রি বসাই সাইন 0 এর মান কত হবে 0, তাহলে থাকবে কি -h ইজ ইকুয়ালস টু -হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এই মাইনাস চলে যাবে, এখান থেকে আমরা h বের করতে পারবো। হাফ জি মানে 9.8, সময় দেওয়া আছে কত 10 সেকেন্ড, এটা হবে 10 স্কোয়ার মানে 100। ওকে, 100 আর 9.8 মানে 980, তাকে হাফ করবেন 490। তাহলে কত উচ্চতা থেকে আমাদের নিক্ষেপ করতে হবে 490 মিটার। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা যদি ভূমি থেকে উচ্চতর কোনো স্থান থেকে নিক্ষেপ করি তখন এই -h এর ফর্মুলাটা দিতে হবে। ঠিক আছে, যেখানে h মানে হচ্ছে আমি কত উচ্চতা থেকে নিক্ষেপ করছি, সেখান থেকে আমরা টি বের করতে পারবো। পরের প্রশ্ন 4 নাম্বার কি বলছে, একটি প্রস্তর খণ্ডকে কত বেগে নিক্ষেপ করলে তা সর্বোচ্চ 4.9 মিটার উপরে উঠবে। প্রস্তর খণ্ড মানে হচ্ছে পাথরের খণ্ড, পাথরের টুকরা, এটাকে আমরা কি করব উপরের দিকে নিক্ষেপ করব, কত বেগে সেটাই বের করতে হবে। কিসের জন্য, সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে 4.9 মিটার। কোন একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে, ক্যাপিটাল H ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, এটা কিন্তু প্রক্ষেপক হবে না, হ্যাঁ, আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে বেগ বের করতে বলছে, মানে ইউ বের করতে বলছে। h দেওয়া আছে, h কত দেওয়া আছে 4.9 মিটার। তাহলে দেখেন 4.9 ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g, ইউ বের করতে হবে, তাহলে 2g ওই পাশে বার করে দেন। তাহলে দেখেন 4.9 ইন্টু 2 ইন্টু 9.8 ইউ স্কোয়ার, জি এর মান বসাইলাম 9.8, এই 2 ওই পাশে গেছে। এবার দেখেন 4.9 এটাকে আমি 2 দিয়ে গুণ করলে কত হবে 9.8 হবে, তার সাথে আরেকটা 9.8 আছে, এটা হচ্ছে ইউ স্কোয়ার। 9.8 কে 9.8 দিয়ে গুণ করলে কত হবে 9.8 এর স্কোয়ার হবে, আর এখানে আছে ইউ স্কোয়ার, তাহলে ইউর মান কত পাবো 9.8। ওকে, তাহলে আমাদের কত বেগে নিক্ষেপ করতে হবে 9.8 মিটার পার সেকেন্ড, অ্যান্সার হবে খ। ওকে, একদম সহজ একটা হিসাব। পরে 5 নম্বর প্রশ্নের দিকে আমরা তাকাই, কি বলছে দেখেন, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটি বস্তুর গতিপথ কেমন হবে। ওকে, ধরেন একটা বস্তুকে আমি এখান থেকে নিক্ষেপ করছি এই বরাবর, মানে আনুভূমিকভাবে নিক্ষেপ করছি, বস্তুটা যেন কি করে এইভাবে নিচের দিকে নামে, এটাও কিন্তু একটা প্রক্ষেপক বা প্রাস। আমরা জানি কোনো প্রাসের গতিপথ হয় প্যারাবোলা বা পরাবৃত্ত, তাহলে এটাও যেহেতু একটা প্রাস, তাহলে এটার জন্য তার গতিপথ হবে প্যারাবোলা। আচ্ছা একটু দেখি আমরা, দেখেন তো এই উচ্চতাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, h দিয়ে। যদি আমি y দিয়ে প্রকাশ করি কোনো সমস্যা নাই, এটাকে আমি বললাম y, তাহলে এই বস্তুর জন্য এই y এর সমীকরণটা আমরা কি জানি দেখেন তো, y ইজ ইকুয়াল -y হবে, -y ইজ ইকুয়ালস টু x tan alpha মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, যেখানে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে গিয়ে x। ঠিক আছে, আনুভূমিকভাবে নিক্ষেপ করছি, তাহলে আলফা কত হবে, আলফা হবে 0 ডিগ্রি। আলফার মান এখানে 0 বসান, তাহলে থাকবে কি এখানে শুধু x থাকবে, সরি কিছুই থাকবে না এখানে, tan 0 মান 0, তো তাহলে পুরো জিনিসটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে শুধু মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটাও থাকবে না, তাহলে এখানে থাকবে শুধু মাইনাস y। ওকে, তাহলে এখন দেখেন তো মাইনাস মাইনাস চলে যাবে, y ইজ ইকুয়ালস টু gx স্কয়ার বাই 2u স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এখানে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, x স্কয়ার ইজ ইকুয়ালস টু 2u স্কয়ার বাই g ইন্টু y। হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমরা দুইটা চলক পাইছি, একটা x একটা y। হ্যাঁ, এটা কিন্তু ধ্রুবক, 2u g এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো চেঞ্জ হবে না। তাহলে দুইটা চলক, একটা x একটা y, দুইটা চলকের মধ্যে এই চলকটার পাওয়ার হচ্ছে 2, এই চলকের পাওয়ার 1, এটা কিসের সমীকরণ, অবশ্যই পরাবৃত্তের সমীকরণ, তাই না, মানে এরকম একটা ফরম্যাট, x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay, পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা হবে এই ক্ষেত্রে, মানে কোন একটা বস্তুকে যদি আমি আনুভূমিকভাবে নিক্ষেপ করি তার ক্ষেত্রে গতিপথটা হবে প্যারাবোলা বা পরাবৃত্ত, তাহলে অ্যান্সার কত হবে গ। তাহলে এত কিছু আপনাদের চিন্তা করার দরকার নেই, প্রাসের গতিপথ মানে প্যারাবোলা, যেভাবে তাকে আপনি নিক্ষেপ করেন না কেন, তাহলে এটা কিন্তু আপনার মুখস্থ অ্যান্সার। ঠিক আছে, এত কিছু চিন্তা করার দরকার নেই। ওকে, পরের প্রশ্ন কি বলছে দেখেন, 6 নাম্বার,
উঁচু একটি স্থান থেকে একটি বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে ছোঁড়ার কত সময় পর তা মাটিতে 29.4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে? আচ্ছা, কি করছি আমরা? একটা বস্তুকে সোজা উপরে নিক্ষেপ করছি। কোন জায়গা থেকে? মাটি থেকে করে নেই, কিন্তু আমরা উঁচু একটা স্থান থেকে, মানে মাটি থেকে আরেকটু উঁচা জায়গা থেকে আমরা ওই বস্তুটাকে আরো উপরে নিক্ষেপ করছি। আপনাকে কি বের করতে বলছে? কত সময় বের করতে বলছে। শেষ বেগ দেওয়া আছে, নিক্ষেপ বেগ দেওয়া আছে। তাহলে ধরেন এটা হচ্ছে একটা উঁচু জায়গা, এখান থেকে আমরা একটা বস্তুকে সোজা উপরে নিক্ষেপ করছি। এরপরে বস্তুটা কি করছে? এখানে আটকায় না গিয়ে নিচে পড়ছে আবার। ওকে, এই নিচে কত বেগে আঘাত করছে এটার মান দেওয়া আছে আপনার 29.4, আর আমি কত বেগে নিক্ষেপ করছি সেটা দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড। আপনাকে টি বের করতে বলছে। এখন দেখেন, আমরা উঁচা একটা জায়গা থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি, সেই ক্ষেত্রে তার শেষ বেগ বের করার ফর্মুলা হচ্ছে -v = u - gt। আমরা নর্মালি সূত্রটা জানি, এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v = u - gt, কিন্তু যেহেতু আমরা উঁচা একটা জায়গা থেকে নিক্ষেপ করছি, সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা মাইনাস ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এবার দেখেন এখান থেকে আমরা সব কিছুর মান বসাই। ভি এর মান দেওয়া আছে কত? 29.4, ইউর মান হচ্ছে 9.8, জি এর মান এত, সময়ের মান বের করতে হবে। ওকে, তাহলে এখন দেখেন তো, হ্যাঁ, আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করে দিয়ে পরে এটাকে এই পাশে নিয়ে আসি, দুইটা যোগ করলে কত হবে? দেখেন 39.2 হবে, থাকবে 9.8 ইন্টু টি 29.4। এটা হচ্ছে জি এর 3 গুণ। এরকম মানগুলো আপনাদের মনে রাখতে হবে। 9.8, 19.6, 29.4, 39.2, পরে 49, এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? মানে জি এর সরল গুণিতকগুলা। আবার অর্ধেক করলে হয় 4.9, 4 ভাগের 1 ভাগ করলে 2.45, এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলে হিসাব অনেক সহজ হয়ে যাবে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে যোগ হয়ে যাবে, কারণ আমি আগে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, এটা প্লাস হয়ে যাবে। এবার 9.8 দিয়ে এই জিনিসটাকে ভাগ করে দিলে আপনি টি এর মান পাবেন 4। ওকে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ক। ওকে, এবার পরের প্রশ্নটা 7 নাম্বার কি বলছে দেখেন। ভূমি হতে 490 মিটার উপর দিয়ে আনুভূমিকভাবে 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বিমান হতে একটি বোমা ফেলে দেওয়া হলে তা কত আনুভূমিক দূরত্বে গিয়ে মাটিতে পড়বে? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রক্ষেপক, একই প্রশ্ন বারবার আসতেছে। দেখেন কি বের করতে বলছে, মনে করে, সরি এটা বললে বিমান হয়েছে, বিমান হয় নাই, অসাধারণ একটা বিমান হয়েছে, ঠিক আছে? বিমান না চিল? দেখেন এই বিমানটা এই বরাবর যাচ্ছে কত বেগে? 200 মিটার পার সেকেন্ড বেগে, মানে আনুভূমিকভাবে যাচ্ছে। এবং বিমানটা কত উচ্চতায় আছে মাটি থেকে? মাটি থেকে 490 মিটার উপরে আছে। কোন একটা জায়গায় এসে বিমানটা কি করছে? তলদেশ থেকে একটা বোমা ফেলে দিয়েছে। এখন বিমানটা এই বরাবর গতিশীল, বোমাটা যখন বিমানের মধ্যে আছে তখন কিন্তু বোমারও একটা বেগ আছে। কোন বরাবর? বিমানের দিক বরাবর। তাহলে যখন বোমাটাকে তল দিকে ছেড়ে দেওয়া হবে, তার মানে এখানে বোমাটা এই বরাবর নিক্ষিপ্ত হবে। ছেড়ে দেওয়া মানে কি? অ্যাকচুয়ালি ছেড়ে দিলে কিন্তু খাড়া নিচে পড়বে না, যেহেতু এই বরাবর তার একটা বেগ ছিল, তাহলে সে এই বরাবর নিক্ষিপ্ত হবে এবং এইভাবে করে একটা পরাবৃত্তের মতো গতিপথ তৈরি করে সামনে গিয়ে পড়বে। তাহলে আপনাকে বের করতে বলছে কতটুকু সামনে গিয়ে পড়বে, মানে এই দূরত্বটা বের করতে হবে। হ্যাঁ, আর এই জিনিসটা দেওয়া আছে, মানে এটাকে যদি আমি ওয়াই বলি, ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে দেখেন যেহেতু বিমানটা আনুভূমিকভাবে যাচ্ছিল, তাহলে এখানে বোমাটা আনুভূমিকভাবেই নিক্ষিপ্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আলফার মান কত হবে? 0 ডিগ্রি। ওকে, তাহলে দেখেন ওয়াই এর মান দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, এক্স বের করতে বলছে। তাহলে ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক আছে, এরকম একটা সমীকরণ আমরা কি জানি দেখেন? আমরা জানি এখানে লিখবো -y = x tan alpha - gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। দেখেন এখানে মাইনাস দিলাম কেন? কারণ উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, যদি মাটি থেকে নিক্ষেপ করতাম তাহলে কিন্তু মাইনাস হইতো না। ওকে, তাহলে এবার দেখেন ওয়াই এর মান কত আছে? 490। তার আগে আলফার মানটা যদি বসাই, আলফার মানটা যদি বসাই দিই, এই অংশটা কিন্তু 0 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার দেখেন এখানে কি থাকবে? gx স্কয়ার
ডিভাইডেড বাই দেখেন cos 0 ডিগ্রি মান আবার হয়ে যাবে 1। হ্যাঁ, তাহলে থাকবে কি নিচে শুধু 2u স্কয়ার থাকবে, আর এই y এর মান আমরা জানি, এটা পরে বসাবো আমরা। তাহলে দেখেন এই মাইনাস চলে যাবে, চলে গেলে কি থাকবে দেখেন উপরে লিখতেছি, এটা মুছে দিলাম। উপরে লিখলে আমি কি পাবো, y ইজ ইকুয়ালস টু gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার। এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে x এর মান আমি কি পাবো, x ইজ ইকুয়ালস টু পাবো 2yu স্কয়ার ডিভাইডেড বাই g, এই পুরাটার রুট। এবার সব কিছু মান বসায় দেন। 2 × 490, ইউ দেওয়া আছে কত বেগে, 200 মিটার পার সেকেন্ড। ওকে, ডিভাইডেড বাই 9.8। ওকে, এবার দেখেন 2 × 49 যদি গুণ করেন কত পাবেন, 98। 98কে 9.8 দিয়ে ভাগ করলে কত পাবেন, 10। ঠিক আছে, তাহলে কীরকম হবে, 10 100, হ্যাঁ 100 ইন্টু এখানে আমরা কত পাবো, ইন্টু 200। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না y। ওকে, আচ্ছা এখানে একটা ভুল, এই যে ইউ স্কয়ার, ইউর উপর স্কয়ার আছে, আমি কিন্তু এখানে 200 উপর স্কয়ার দিয়ে নিই। ওকে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখেন এটার উপর যদি স্কয়ার দিই তাহলে কি হবে, 100 স্কয়ার মানে 100 মানে হচ্ছে 10 স্কয়ার, 200-র উপর স্কয়ার রুট কাটা গেলে তাহলে থাকবে আপনার এখানে 10 × 200 মানে 2000। বুঝতে পারছেন, এটাকে রুট করলে হবে 10, এটাকে রুট করলে থাকবে 200, 10 × 200 মানে 2000। অ্যান্সার হ্যাঁ আছে, খ নম্বর 2000 মিটার। ওকে, আচ্ছা পরে 8 নম্বর প্রশ্ন কি বলছে, কত কোণে নিক্ষেপ করলে একটি প্রক্ষেপকের সর্বোচ্চ উচ্চতা আনুভূমিক পাল্লার অর্ধেক হবে। আচ্ছা, আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। ওকে, সম্পর্কটা কি দেওয়া আছে দেখেন, আনুভূমিক পাল্লা অর্ধেক মানে সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে আনুভূমিক পাল্লার অর্ধেক। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, কোণ বের করতে বলছে তাই না, কত কোণে নিক্ষেপ করলে। এই জায়গা থেকে আপনি একটা ফর্মুলা মনে রাখবেন, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 4h/r। এটা কিভাবে আসে এটা আপনি নিজে করবেন। ঠিক আছে, এখানে শুধু আপনি মনে রাখবেন এমসিকিউর জন্য, এটা আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার একটা সম্পর্ক আছে, এটা যদি কোণ বের করতে পারে। এটা কিভাবে আসছে আপনি নিজে এটা ট্রাই করবেন। আনুভূমিক পাল্লার ফর্মুলা এবং সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা দুইটা কম্বাইন করে সেখান থেকে আলফাটা বের করবেন। এটা কিন্তু একটা ম্যাথের রেজাল্ট, আমরা এখানে এমসিকিউর জন্য ব্যবহার করব। ওকে, তাহলে দেখেন এখানে tan ইনভার্স h এর মান দেওয়া আছে r/2, তাহলে লেখেন 4 × r/2, নিচে আছে r, তাহলে কত হবে দেখেন, আর কাটা যাবে, 4/2 মানে হচ্ছে 2, tan ইনভার্স 2। অ্যান্সার কোনটা, এই যে খ নাম্বার অ্যান্সার, কোন সরাসরি দেওয়া আছে। ওকে, আচ্ছা পরে 9 নম্বর প্রশ্ন কি বলছে, 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা 2r। ওকে, যখন এর উলম্ব সরণ r/2 তখন এর আনুভূমিক সরণ কত। উলম্ব সরণ মানে y দেওয়া আছে, আনুভূমিক সরণ মানে x বের করতে বলছে, আর কি দেওয়া আছে, আনুভূমিক পাল্লা দেওয়া আছে, নিক্ষেপ কোণ দেওয়া আছে। ওকে, দেখেন আমরা আনুভূমিক পাল্লা y এবং x এর মধ্যে একটা সম্পর্ক জানি, y ইজ ইকুয়ালস টু x tan আলফা ইন্টু 1 - x ডিভাইডেড বাই r। এটাও কিন্তু একটা ম্যাথ। ঠিক আছে, যে y এর একটা ফর্মুলা আছে না, যে y ইজ ইকুয়ালস টু x tan আলফা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, ওইটা থেকে এই জিনিসটা আসে। আনুভূমিক পাল্লা দেখানোর জন্য আমি সেটাকে মডিফাই করে এটা বানাইতে পারি। ওকে, তাহলে এখানে দেখেন কি কি দেওয়া আছে, y মানে উলম্ব সরণ মান দেওয়া আছে কত, r/2, লেখেন x বের করতে বলছে, আলফা দেওয়া আছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, 1 হয়ে যাবে 1 - x/r। অ্যাকচুয়ালি এটা r না, এই r মানে আনুভূমিক পাল্লা, এই আনুভূমিক পাল্লার মান দেওয়া আছে 2r। ঠিক আছে, এটাকে r প্রাইম যদি ধরে নিই আমরা, হ্যাঁ r প্রাইম ধরে নিলাম, সেই r প্রাইমের মান দেওয়া আছে 2r, মানে আনুভূমিক পাল্লার মানই দেওয়া আছে 2r।
উলম্ব সরণ দেওয়া আছে r/2, আলফা 45 ডিগ্রি বসাইলাম। তাহলে এবার দেখেন r/2 ইজ ইকুয়ালস টু tan 45 ডিগ্রির মান 1 থাকবে শুধু x ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2r। r/2 x দিয়ে গুণ করে দেন, x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2r। এবার 2r দিয়ে উভয় পক্ষে গুণ করে দেন তো, গুণ করে দিলে কি হবে দেখেন, 2r দিয়ে যদি আমি r/2 কে গুণ করি তো 2 কাটা যাবে, থাকবে r স্কোয়ার, এখানে আসবে 2rx, এখানে থাকবে এক্স স্কোয়ার, সব এক পাশে করেন, এক্স স্কোয়ার মাইনাস 2rx প্লাস r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। দেখেন তো চিহ্ন চিহ্ন লাগে কিনা, এই জিনিসটা আমরা লিখতে পারি না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায় না? তাহলে এটা মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে x এর মানটা পেয়ে যাব, x ইজ ইকুয়ালস টু r, ক নাম্বার অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা পরের প্রশ্নগুলো দেখি, বোর্ডটা আগে তার আগে পরিষ্কার করে ফেলি। ওকে, 10 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। একটি প্রক্ষেপকের বিচরণকাল 4 সেকেন্ড হলে এর সর্বোচ্চ উচ্চতা কত? অপশনগুলো দিয়ে একটু খেয়াল করেন, কোনো সংখ্যা সুন্দর দেওয়া নাই, 2g, g/2, 3g, 3g/4 এরকম দেওয়া আছে। দেখি কিছু একটা করা যায় কিনা। দেখেন বিচরণকালের মান দেওয়া আছে, দেখেন তো আমরা বিচরণকালের ফর্মুলা কি জানি, t ইজ ইকুয়ালস টু 2u sin আলফা বাই g। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে একটা কাজ করেন, আমরা এখান থেকে u/g এই জিনিসটার মান বের করি। u/g এর মান কত আসবে দেখেন তো, আসবে t/2 sin আলফা। ওকে, লেখা দেন। আবার h মানে সর্বোচ্চ উচ্চতা, ফর্মুলা কি জানি আমরা, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। আচ্ছা, এটা দিয়ে কি কোনো কাজ হবে? আচ্ছা, u/g না, আমরা এখান থেকে u sin আলফার মানটা বের করি, দেখেন তাহলে কাজ হবে। u sin আলফার মান বের করি, u sin আলফা, এটার মান কি আসবে দেখেন তো, gt ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন এই u sin আলফা এই পুরো জিনিসটার মান আমরা এখান থেকে বের করতে পারবো, বসাতে পারবো। u স্কয়ার sin স্কয়ার আলফা আছে দেখেন, তাহলে u sin আলফা হোল স্কয়ার আমরা এটা ভাবে লিখতে পারি না, দেখেন তো u sin আলফা হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g, u sin আলফার মান আমরা বের করছি gt/2। তাহলে দেখেন কি আসবে, g স্কয়ার t স্কয়ার ডিভাইডেড বাই 4, তার নিচে আছে 2g। হ্যাঁ, তাহলে এখানে দেখেন একটা g কাটা যাবে, থাকবে কি তাহলে, উপরে একটা g থাকবে, t স্কয়ার থাকবে, নিচে হবে 8, 4 দুগুণে 8। এবার t এর মানটা বসায় দেন এখানে, অথবা আপনি এই জিনিসটা আছে না, এই ফরম্যাটটা কিন্তু আপনি মনে রাখতে পারেন, বিচরণকাল এবং সর্বোচ্চ উচ্চতার মধ্যে সম্পর্ক। আমরা তো এখানে বড় করে ভেঙে এখানে এনে দেখাইলাম, আপনি এটা মনে রাখতে পারেন। তাহলে মনে রাখলে আপনি টি এর মান বসাই দিলে h পেয়ে যাবেন, কিংবা h বসাই দিলে টি পেয়ে যাবেন। টি এর মান দেওয়া আছে কত, 4 সেকেন্ড। তা 4 সেকেন্ড যদি এখানে বসান, 4 4 16, 8 দিয়ে ভাগ করবেন 2, সাথে আছে g, অ্যান্সার হবে ক, 2g। ঠিক আছে, ওকে। 11 নম্বর প্রশ্ন কি বলছে, একটি প্রক্ষেপককে 49√2 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে 10 সেকেন্ড পরে তা আনুভূমিকের সাথে কত কোণে থাকবে? আচ্ছা, মানে একটা প্রক্ষেপককে আমি যেই কোণে নিক্ষেপ করি সেটা হচ্ছে আলফা, হ্যাঁ, আর একটা নির্দিষ্ট সময় পরে যেই কোণে অবস্থান করে ওটা হচ্ছে থিটা। আমি যদি চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে দেখেন একটা প্রক্ষেপকের নিক্ষেপ করার পর তার গতিপথটা হয় এরকম, যেই কোণে নিক্ষেপ করা হয় এই কোণটা হচ্ছে আলফা, এবং যেই বেগে নিক্ষেপ করা হয় এটা ইউ। মনে করেন কোনো একটা মুহূর্তে প্রাসটা এখানে ছিল, তাহলে যখন এখানে থাকে তখন তার বেগটা কোন দিকে হয়, তার বেগটা কিন্তু থাকে এই বরাবর, এবং এই বেগটা হবে ভি, মানে শেষ বেগ। ঠিক আছে, তাহলে এই ভি এর দিকটা আপনাকে বের করতে বলছে। এই জায়গায় যখন তাকে নিক্ষেপ করা হয়েছে তখন সে আনুভূমিকের সাথে ছিল আলফা কোণে, এই জায়গায় সে আনুভূমিকের সাথে কত কোণে আছে সেটা আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, ওকে, আনুভূমিকের সাথে সে এত কোণে আছে, এত কোণে, হ্যাঁ, এই কোণটা আমাকে বের করতে হবে। ওকে, ব্যাপার না। তাহলে এখন দেখেন আমরা থিটা বের করার ফর্মুলা কি জানি,
আমরা জানি থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স vy ডিভাইডেড বাই vx, মানে আলফা না কিন্তু থিটা। থিটা মানে হচ্ছে শেষ অবস্থানে সে আনুভূমিকের সাথে কত কোণে আছে এটা বের করার ফর্মুলা, tan ইনভার্স vy বাই vx। এখন vy এর মান তো দেওয়া নাই, vy মানে হচ্ছে উলম্ব বেগ। উলম্ব বেগ কিভাবে আমরা বের করি? u sin আলফা মাইনাস gt, এই ফর্মুলা দিয়া। আর vx মানে হচ্ছে আনুভূমিক বেগ। আনুভূমিক বেগ কত? u cos আলফা। বাস, এবার সব কিছু আপনি বসায় দিবেন। তাহলে দেখেন কি বলছে, এত বেগে নিক্ষেপ করা হয়েছে এত কোণে, মানে ইউর মান দেওয়া আছে, আলফা দেওয়া আছে, সময় দেওয়া আছে, সব বসান। tan ইনভার্স ইউ দেওয়া আছে কত? 49√2, আলফার মান দেওয়া আছে 45, তাহলে হবে sin 45, এটার মান 9.8, সময়ের মান দেওয়া আছে 10 সেকেন্ড, ডিভাইডেড বাই ইউর মান 49√2, আলফার মান 45। ওকে, দেখেন দেখে আপনার অনেক ভয় লাগতে পারে, হিসাবটা কেমন যেন অনেক জটিল হয়ে যাচ্ছে, তাই না? একদমই জটিল না। খেয়াল করেন, sin 45 ডিগ্রির মান কত? 1/√2। এই √2 ওই √2 কাটা যাবে, এটা থাকবে না। আবার নিচে দেখেন cos 45 ডিগ্রি, এটার মানও কিন্তু 1/√2, ওই √2 এই √2 কাটা যাবে, এটাও থাকবে না। এবার দেখেন তাহলে থাকলো কি? 49 মাইনাস 9.8 ইন্টু 10, 9.8 ইন্টু 10 মানে কি? 98। 49 থেকে 98 বিয়োগ করলে মাইনাস 49 থাকে, তাহলে কীরকম থাকবে? মাইনাস 49 ডিভাইডেড বাই 49 মানে -1, tan ইনভার্স -1 মানে 135 ডিগ্রি। ঠিক আছে, এই যে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি। কিন্তু আপনি যদি ক্যালকুলেটরে করতেন তাহলে আপনার অ্যান্সারটা আসতো -45 ডিগ্রি, মানে এই কোণটা আসতো, নিচের এই কোণটা আসতো -45। কিন্তু অপশন দেখে আপনি বুঝতে পারতেছেন যেহেতু নেগেটিভ কোনো কোণ নাই, কোণ কত হবে? 135 ডিগ্রি হবে। এবং এটা আপনাকে মনে রাখতে হবে, tan ইনভার্স -1 এবং উপরের মানটা নেগেটিভ 135 ডিগ্রি। অ্যান্সার 4। ওকে, তাহলে 12 নম্বর প্রশ্ন, 1 রেডিয়ান সমান হোয়াট? ডিগ্রি এককে কতগুলো অপশন দেওয়া আছে? একদম মুখস্থ মান। 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সুতরাং 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই মানে 3.1416, ভাগ করলে আপনি পাবেন 57.29 ডিগ্রি, মানে 57.3 ডিগ্রি। ঠিক আছে, ওকে। 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, একটি দেয়াল ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? আচ্ছা, কৌণিক বেগ বের করার ফর্মুলা দেখেন আমরা কি জানি। দেখেন কৌণিক বেগ ওমেগা, এটা বের করার ফর্মুলা জানি θ/t, অথবা ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/ পর্যায়কাল, অথবা ওমেগা ইজ ইকুয়ালস টু 2nπ/t। দেখেন এটা ব্যবহার করি যখন কোণের মান সরাসরি দেওয়া থাকে তখন, এটা ব্যবহার করি যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে n সংখ্যক বার আবর্তন করে তখন। এটা ব্যবহার করি কখন? যখন কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথে একবার আবর্তন করে, বা একবার আবর্তনের জন্য সময় আমরা মাপতে পারি, সেই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করে কৌণিক বেগ বের করতে পারবো। তাহলে এখন দেখেন বলছে কি, ঘড়ির ঘন্টার কাঁটা, এটা পর্যায়কাল কিন্তু আমি জানি। ওকে, তাহলে দেখেন ওমেগার মান কত? ওমেগা মানে হবে 2π/t, 2π রেখা দেন, টি মানে কি? পর্যায়কাল। একটা ঘন্টার কাঁটা, মনে করেন একটা দেয়াল ঘড়ি, একটা ঘন্টার কাঁটা এখানে আছে, এখান থেকে এই কাঁটাটা ঘুরে আবার এই জায়গায় ফিরে আসবে, কতটুকু সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। একটা ঘন্টার কাঁটা যদি পুরা ঘড়িটা ঘুরে আবার ওই জায়গায় আসে, টোটাল 12 ঘন্টা সময় অতিক্রান্ত হয়। তাহলে এখানে টি এর মান হবে 12 ঘন্টা। 12 ঘন্টা মানে 12 × 60 সেকেন্ড। ঠিক আছে, তার মানে এখানে আসবে 2π ডিভাইডেড বাই 43,200 সেকেন্ড। আর আপনি বলতে পারেন ভাই আপনি এত বড় হিসাব কেমনে করলেন, বা এটা মুখস্থ? ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন তো অপশনে যে মানগুলো দেওয়া আছে সেগুলোর সাথে কিন্তু এটা মিলে না। এটাকে যদি আমি আরও ছোট করি তাহলে কত আসবে? আরও ছোট করে লাভ নেই, এখানে দেখেন মানগুলো মিলে না। কিন্তু দেখেন তিনটা জিনিস এভাবে পয়েন্ট আকারে যদি কোনো
ঘড়ির ক্ষেত্রে 3টা কাঁটার কৌণিক বেগ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কোনটা হবে, সেই ক্ষেত্রে আপনার মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নেই, ক্যালকুলেটর ছাড়া যদি আপনি করতে চান। তাহলে দেখেন, একটা দেয়াল ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ হচ্ছে 1.45 ইন্টু 10⁻⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে একটা দেয়াল ঘড়ির জন্য মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, এই 3টা কাঁটার কৌণিক বেগ আপনি মুখস্থ রাখবেন। ওকে, আর অপশনে যদি এভাবে মনে করেন পাই ডিভাইডেড বাই অমুক তমুক এভাবে দেওয়া থাকে, তাহলে আপনি বের করতে পারবেন, কিন্তু এভাবে দশমিকে থাকলে তখন কিন্তু সেটা করতে পারবেন না, সেটার জন্য মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের 13 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। এবার 14 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে। স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত একটি বস্তু প্রথম 3 সেকেন্ডে 9 মিটার নিচে নামে, চতুর্থ সেকেন্ডে কতটুকু নিচে নামবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, মনে করেন একটা বস্তু প্রথম 3 সেকেন্ডে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে তার আদিবেগ 0, প্রথম 3 সেকেন্ডে সে কতটুকু নিচে নামে সেটা বলে দিছে, কতটুকু? 9 মিটার। হ্যাঁ, সময় নিছে কত? 3 সেকেন্ড। পরে আপনার কি জিজ্ঞেস করছে? চতুর্থ সেকেন্ডে কতটুকু নিচে নামবে। আচ্ছা, চতুর্থ সেকেন্ডে কতটুকু নিচে নামবে সেটা কেমনে বের করবো? দেখেন, একটা কাজ করেন, আমরা 3 সেকেন্ডে কতটুকু নিচে নামে সেটা জানি। এখন যদি বস্তুটা এখান থেকে 4 সেকেন্ড নিচে নামতো, তাহলে মোটামুটি এরকম একটা জায়গায় আসতো। প্রথম থেকে 4 সেকেন্ড, তার মানে এখান থেকে এই যে পুরা দূরত্বটা, এটা আমরা বের করতে পারবো, এবং এটার জন্য সে সময় কত নেবে? 4 সেকেন্ড। এখন 4 সেকেন্ডে কতটুকু নিচে নামলো, সেখান থেকে যদি 3 সেকেন্ডে যতটুকু নিচে নামছে সেটা বিয়োগ করে দেই, তাহলেই আমরা এই দূরত্বটা পাবো, এবং এটাই হচ্ছে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে দেখেন, আমরা গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র থেকে জানি H সমানুপাতিক T স্কয়ার। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি H1 ডিভাইডেড বাই H2 ইজ ইকুয়ালস টু T1 স্কয়ার ডিভাইডেড বাই T2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা H2 বের করব। H2 ইজ ইকুয়ালস টু কি আসবে? T2 ডিভাইডেড বাই T1 এটার স্কয়ার ইন্টু H1। T2 মানে কি? T2 মানে হচ্ছে 4 সেকেন্ড, 4, T1 মানে 3 সেকেন্ড, এই সময়টা, এটার উপর আছে স্কয়ার, H1 মানে এই দূরত্বটা দেওয়া আছে 9 মিটার। ওকে, 9 মিটার। তাহলে দেখেন, স্কয়ার করে দিলে এখানে থাকবে 16, নিচে আসবে 9, এখানে 9, 9 9 কাটা 16 মিটার। তার মানে আমরা কোন দূরত্বটা পাইছি দেখেন তো, 4 সেকেন্ডে কতটুকু নামছে আমরা সেই দূরত্বটা পাইছি, 16 মিটার, এই পুরা দূরত্বটা পাইছি। কিন্তু আমাকে কি বের করতে বলছে? আমাকে বলছে যে চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব নামবে। ওকে, মানে 3 সেকেন্ডের পরবর্তী 1 সেকেন্ড, মানে চতুর্থ সেকেন্ড। তাহলে আমার অ্যান্সার হবে আসলে এই জায়গাটুকু। এই জায়গাটুকু আমি কিভাবে পাবো? 16 থেকে 9 বিয়োগ করে দেব, অ্যান্সার হবে 7 মিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? ঘ, চতুর্থ সেকেন্ডে সে আরো 7 মিটার নিচে নামবে। টোটাল 16 মিটার, কিন্তু টোটাল চাই নাই আমার কাছে। ওকে, তাহলে দেখেন শেষ প্রশ্নটা কি বলছে। 400 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো, তারপর একই সময়ে নিচ থেকে অপর একটি বস্তুকে সোজা উপরে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, তারা কত সময় পর মিলিত হবে? আচ্ছা, ধরেন এটা একটা বিল্ডিং, এটার উচ্চতা দেওয়া আছে কত? 400 মিটার। এখান থেকে একটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হয়েছে, এবং একই সময়ে এখান থেকে আরেকটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়েছে, কত বেগে? 100 মিটার পার সেকেন্ড বেগে। জিজ্ঞেস করছে কি তারা কত সময় পর মিলিত হবে। এটাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে এটাকে ঠিক তখনই নিক্ষেপ করা হয়েছে, তাহলে এই বস্তুটা নিচে নামবে এবং এই বস্তুটা আস্তে আস্তে উপরে উঠবে, তাহলে কোনো একটা জায়গায় গিয়ে তো তারা মিলিত হবে, তাই না? এবং দুইজনের জন্য অতিবাহিত সময়টা হবে সেম, যেহেতু একই সাথে তারা যাত্রা করছে। তাহলে আমি ধরে নিলাম যে তারা এই জায়গায় এসে মিলিত হবে। তাহলে দেখেন তো, এই জায়গায় আসার জন্য এই বস্তুটা একটা দূরত্ব অতিক্রম করছে, তাই না? এই দূরত্বটাকে আমি বললাম H।
তাহলে এই উপরের বস্তুটা এইচ দূরত্ব নামতে যে সময় নিছে ওই সময়ের মধ্যে এই বস্তুটা আবার এখানে আসছে, কারণ এখানে যে মিলিত হয়েছে তো, তাই না? তাহলে এই নিচের বস্তুটা উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে? 400 মাইনাস এইচ, তাই না? 400 মাইনাস এইচ পরিমাণ উপরে উঠছে। তাহলে এখানে দেখেন এই বস্তুটা হচ্ছে একটা পড়ন্ত বস্তু, এই বস্তুটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তু। তাহলে এই পড়ন্ত বস্তুর জন্য আমরা কি লিখতে পারবো দেখেন তো? এইচ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু তার জন্য আদিবেগ হচ্ছে 0, কারণ ফেলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা এইচ ইজ ইকুয়ালস টু কী পাবো? হাফ জিটি স্কোয়ার। দেখেন আমাকে টি বের করতে বলছে, কিন্তু এইচ এর মান আমি জানি না, যাক ব্যাপার না। তাহলে এবার আমরা এই দ্বিতীয় বস্তুর জন্য হিসাব করি। এখানে দ্বিতীয় বস্তুটা হচ্ছে গিয়ে নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি জানি? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবং দেখেন এই নিক্ষিপ্ত বস্তুটা কতটুকু উপরে উঠছে? 400 মাইনাস এইচ, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400 মাইনাস এইচ। ওকে, তাহলে এইবার দেখেন এখানে আপনি এইচ এর মানটা বসায় দেন। এইচ এর মানটা আমরা কত পাইছি? হাফ জিটি স্কোয়ার। তাহলে হবে এখানে মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখেন এই পাশের হাফ জিটি স্কোয়ার, এই পাশের হাফ জিটি স্কোয়ার চলে যাবে, থাকবে কি? 400 ইজ ইকুয়ালস টু ইউটি। তাহলে এখান থেকে দেখেন আপনি টি কী পাবেন? টি ইজ ইকুয়ালস টু পাবেন 400 ডিভাইডেড বাই ইউ। ইউ মানে কি? এই বস্তুটাকে আপনি কত বেগে নিক্ষেপ করছেন? কত বেগে নিক্ষেপ করছেন? 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছেন। তাহলে আপনি এখানে বসায় দিবেন 400কে 100 দিয়ে ভাগ করে দিবেন, কত আসবে? 4। একটা জিনিস খেয়াল করেন, এই বস্তুটা যতই নিচে নামুক না কেন বা এই বস্তুটা যতই উপরে উঠুক না কেন, তাদের জন্য মিলিত হওয়ার সময় বের করার মান কিন্তু এটাই আসবে। টি ইজ ইকুয়ালস টু 400 বাই ইউ। 400 মানে কি? দালানের উচ্চতা, মানে কত উচ্চতা থেকে প্রথম বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে। আর ইউ মানে কি? দ্বিতীয় বস্তুকে নিচ থেকে কত বেগে নিক্ষেপ করা হয়েছে। তার মানে আমরা যদি এই উচ্চতাটাকে এই বেগ দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি এই সময়টা পেয়ে যাব। তাহলে আপনার এত কিছু করার দরকার নেই। পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু মিলিত হওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন? কত উপর থেকে বস্তুটাকে ছাড়া হয়েছে সেই দূরত্বটাকে নিচের যে বস্তুটার বেগ সেটার বেগ দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনি মিলিত হওয়ার সময় পেয়ে যাবেন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে 15টা প্রশ্ন সলভ করার কথা ছিল আমরা সেগুলো সলভ করে ফেললাম। তাহলে আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পরীক্ষা দেন নাই, এই প্রশ্নের উপর যারা পরীক্ষা দেন নাই, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে সেই পরীক্ষাটা দিয়ে নেবেন, তারপর এই সলভ ক্লাসটা আপনারা করবেন। ঠিক আছে, আগে সলভ ক্লাস করে তারপর পরীক্ষা দিয়ে আপনার কোনো লাভ হবে না। ঠিক আছে, ওকে। এবং আপনারা অবশ্যই এই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই। ওকে, তারপরে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে এই তথ্যগুলো বা এই সেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভূমিকা রাখবেন। তাহলে আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।